আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জমির দলিলে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল সংশোধন করবেন কিভাবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা যখন এক খণ্ড জমি ক্রয় করি অথবা কেউ এক খণ্ড জমি দান করে, তো এই সময় কিন্তু জমি হস্তান্তরিত হয়, একজনের সম্পত্তি আরেকজনের কাছে চলে যায়। এই হস্তান্তরিত জমির তখন কিন্তু একটি দলিল সৃষ্টি হয়। এই দলিলটি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক করতে হয়। এই নোটারি পাবলিক বা অন্য কোনো জায়গায় বা নন জুডিশিয়াল স্টাম্পে গ্রামের গণ্যমান্য ব্যক্তি এদেরকে দিয়ে লিখে কিন্তু কোনো দলিল হয় না। দলিল যদি করতে হয় তাহলে আপনাকে যেতে হবে সাব রেজিস্ট্রার অফিসে। একজন অভিজ্ঞ দলিল লেখককে দিয়ে যখন আমরা একটি জমি হস্তান্তর করি এবং একটি দলিল তৈরি করি, এই সম্পাদিত দলিলটি যখন দাতা গ্রহীতা উভয় যখন স্বাক্ষর করেন, তারপরে কিন্তু এই দলিলটি চলে যায় সাব রেজিস্ট্রার অফিসের টেবিলে। এই সাব রেজিস্ট্রারের অফিসে যখন তার টেবিলে চলে যায়, তখন তিনি বৈধ স্বাক্ষর এবং বৈধ সিল দিয়ে এই দলিলটি বালাম বইতে পাঠিয়ে দেন এবং রেজিস্ট্রি হয়ে যায়, অর্থাৎ নিবন্ধিত হয়ে যায়। এই দলিলে অনেক সময় দেখা যায় ভুল ত্রুটি দেখা যায়, মৌজা নাম্বার ভুল, দাগ নাম্বার ভুল, খতিয়ান নাম্বার ভুল, তারপরে নামের বানান ভুল, ইত্যাদি ইত্যাদি ছোট খাটো বড় ধরনের অনেক ধরনের ভুল হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এক জায়গার জমি আর এক জায়গার দাগ নাম্বার দেওয়া আছে, আবার যেই দাগে আপনাকে দখলে দেওয়া হয়েছে চৌহদ দিয়ে আর এক দাগে দেওয়া হয়েছে। এইরকম ভুল ত্রুটি হয়ে থাকে। তখন কিন্তু এই দলিলটি সংশোধন করার জন্য একজন জমির প্রকৃত মালিক কিন্তু ব্যাকুল হয়ে পড়ে। তখন তিনি কিন্তু এই দলিলটি সংশোধন যদি না করেন, তাহলে পরবর্তীতে তার কিন্তু এই দলিলের সম্পত্তিটি টিকে রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাহলে সর্বপ্রথমে আমরা যে দলিলের ছোটখাটো যে ভুলগুলি আছে, করণিক ভুলগুলি আছে, এই করণিক ভুলগুলি কিন্তু আপনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনার জমি যার কাছ থেকে ক্রয় করেছেন, যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার পরে যে আপনি একটি বায়া দলিল পেয়েছেন, অর্থাৎ দাতার যে মূলে দাতা যদি দলিল মূলে মালিক হয়ে থাকে, তার যে দলিলটা সেটা আপনার জন্য বায়া দলিল বা পিঠ দলিল যেটাই বলি, এই দলিলের একটি ফটোকপি কিন্তু আপনার থাকতে হবে। এবং আপনার যে সকল কাগজপত্র অর্থাৎ দলিলের সাথে যে খতিয়ানগুলি থাকার কথা, এই খতিয়ানগুলি আপনার লাগবে। এবং দাতার সর্বশেষ হালনাগাদ যেই খতিয়ান, যেই ভূমি উন্নয়ন কর দিয়ে যেই দাখিলাটি নিয়েছে সেই কাগজ লাগবে। এবং আপনার যে দলিল, সেই দলিলটি আপনি ফটোকপি নিয়ে আপনি কিন্তু সরাসরি চলে যাবেন হচ্ছে, মূল দলিলও সাথে রাখবেন, আপনি সাব রেজিস্ট্রার অফিসে। সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি এই ছোটখাটো যে ভুলগুলি আছে, করণিক ভুলগুলি, এটি আবেদনের মাধ্যমে আপনি এটি কিন্তু সংশোধন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর যখন মেজর ভুল হয়ে যাবে, অর্থাৎ বড় ধরনের কোনো ভুল হবে, যেমন আপনার দাগ নাম্বার 1112 সেখানে হয়ে গেছে 1211, কিন্তু দেখা গেছে 1211 নামেও একটি দাগ আছে, সেই দাগে আপনাকে জমি দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ভুল যদি হয়ে থাকে, বড় ধরনের ভুল, মেজর ভুল, তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে আপনি কিন্তু সেই দাতার কাছে গিয়ে ধর্ণা ধরতে হবে। আপনি তাকে বলতে হবে যে আমার এই দলিলের ভিতরে ভুল হয়েছে। দাতা গ্রহীতা মিলে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যদি এই ভুলটি সংশোধন করে দেয়, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় দাতা জমি বিক্রি করে দেওয়ার পরে তিনি কিন্তু আর সেই সম্পত্তি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সংশোধন করে দিতে চায় না। আবার অনেক সময় দাতা মৃত্যুবরণ করেন, তার ওয়ারিশরা থাকে, তাদের ওয়ারিশের কাছে গেলেও তারাই এই সম্পত্তির ভুল ত্রুটি অর্থাৎ দলিলের ভুল ত্রুটি সংশোধন করে দিতে চায় না। সেই মুহূর্তে কিন্তু একজন গ্রহীতা আদালতের শরণাপন্ন হতে হয় এবং আদালতের শরণাপন্ন হয়ে তাকে মামলা দিতে হয়। এবং সেই মামলাটি হচ্ছে ভ্রম সংশোধন মামলা বা দলিল সংশোধনের জন্য মামলা। এই মামলাটি দেওয়ানি আদালতে দিতে হয়। এবং এই দলিলে ভুল ত্রুটি হলে এই মামলা দেওয়ার যে তামাদিকাল হচ্ছে 3 বছর। এই 3 বছরের মধ্যে কিন্তু আপনার এই দলিলের ভুল ত্রুটিগুলি আপনাকে কিন্তু সংশোধন করে আনতে হবে। এখন দেখা গেল যে আপনি 3 বছরের মধ্যে সেই সম্পত্তির সেই দলিলের আপনি ভুল ত্রুটি সংশোধন করলেন না, আপনার একে একে 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তার আগে একটি কথা বলে নেই যে আপনি যখনই মামলাটা দিবেন সেই সময়কাল ধরে যদি 3 বছরের মধ্যে আপনি যেদিন জানতে পারলেন
সেই দিন থেকে আপনি 3 বছরের সময় পাবেন। অর্থাৎ আপনি দলিল করার পরে আপনি দেখা গেল 1 বছর 1.5 বছর পরে গিয়ে আপনি দেখতে পেলেন আপনার দলিলের মধ্যে ভুল, তাহলে যেদিন আপনি দেখতে পেলেন সেই দিন থেকে 3 বছরের মধ্যে কিন্তু আপনাকে এই মামলাটি দিতে হবে, ভ্রম সংশোধন মামলা দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের মাধ্যমে। এখন দেখা গেল যে আপনি দীর্ঘ বছর পার হয়ে গেছে, 10 বছর 12 বছর হয়ে গেছে, তাহলে আপনি এই দলিলের ভুল সংশোধন করবেন কিভাবে? আপনি তো ভ্রম সংশোধন মামলা বা দলিলের ভুল সংশোধনের মামলা দিতে পারতেছেন না। 3 বছর পরে কিন্তু এই মামলা দেওয়া কিন্তু বাড়িত হয়ে যাবে, অর্থাৎ বাদ হয়ে যাবে, আপনি দিতে পারবেন না 3 বছর পরে। তাহলে আপনাকে কিন্তু সেই দেওয়ানি আদালতে আপনি কিন্তু ঘোষণামূলক মামলা দিতে পারবেন। তাহলে আপনি যদি ঘোষণামূলক মামলা দেন তাহলে কিন্তু আপনি এই আদালত কর্তৃক একটি কিন্তু রায় আপনার পক্ষে আসবে, আর এই রায়টি যখন আপনার পক্ষে চলে আসবে তখনই কিন্তু আপনি এই দলিলটি কিন্তু আপনার সংশোধন হয়ে যাবে। এখন আসা যাক, যখন আপনি দলিল সংশোধনের জন্য মামলাটি দিয়েছিলেন সময় আপনার কিন্তু নতুন কোনো দলিল আর সৃষ্টি করতে হবে না। আপনি রায়ের যে কপিটা আপনি পাবেন, অর্থাৎ আপনার ঘোষণামূলক মামলাটি দিলেন, এই ঘোষণামূলক মামলার যে রায়ের কপি বা ডিগ্রির কপি যেটা দিল সেটাই হচ্ছে দলিল। এই কপির একটা কপি কিন্তু আদালত কর্তৃক আপনার সাব রেজিস্ট্রার অফিসে পাঠানো হবে। সাব রেজিস্ট্রার অফিসে পাঠানোর পরে সাব রেজিস্ট্রার মহোদয় এই রায়ের কপিটি পাওয়ার পরে বালাম বইয়ে আপনার যে দলিলটি এন্ট্রি করা হয়েছিল সেই বালাম বইয়ের পৃষ্ঠায় এই ডিগ্রির যে ডিগ্রিটি বা রায়ের যে কপিটি, সেখানে যে রায়টি ঘোষণা করা হয়েছে সেই রায়টি সুন্দরভাবে একটি কলাম তিনি সেখানে লিখে রাখবেন, এবং আপনার যেই ভুল ত্রুটিগুলি হয়েছিল সেগুলি যে সংশোধন করা হয়েছে সেটি কিন্তু আপনার সেই বালামে কিন্তু এন্ট্রি করা থাকবে। এখন আসা যাক, তাহলে আপনার দলিল কি নতুন করে সৃষ্টি করতে হবে? না, দলিল আপনার নতুন করে সৃষ্টি করতে হবে না। আপনার যে দলিলটি আছে সেই দলিলটি আপনার কাছে থাকবে, কিন্তু বালাম বইতে সেটি কিন্তু সংশোধন হয়ে যাবে, এবং আপনি ওই দলিল দিয়েই আপনি কিন্তু বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করতে পারবেন। কারণ আপনার কাছে আদালতের যে ডিগ্রি বা রায়ের কপিটি আছে সেই রায়ের কপিটি এই দলিলের সাথে কিন্তু সংযুক্ত করে রাখবেন। এই যে যোগসূত্র, এই যোগসূত্রের কারণেই কিন্তু বলা হয়েছে যে আদালতের যে ডিগ্রিটি আপনি পাবেন সেটি হচ্ছে মূল দলিল। এই দলিলের সাথে এবং আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে যে দলিলটি পেয়েছেন এই দুটি আপনার কিন্তু কাজে লাগবে। আপনার আর এই দলিল পরিবর্তন করার কোনো দরকার হবে না। এই গেল একটি বিষয়। দ্বিতীয় নম্বরে হচ্ছে, আপনার জমি যখন আপনি দলিল করতে চান, যেই ব্যক্তিরাই জমি ক্রয় করেন বিক্রয় করেন, যিনি দাতা তারও কিছু দায়িত্ব রয়েছে, যিনি গ্রহীতা তারও কিছু দায়িত্ব রয়েছে। আবার উত্তরাধিকার সূত্রে যখন সম্পত্তি আপোষ বন্টনামা করা হয় বা হেবা দলিল করা হয়, দান দলিল করা হয়, তখন এই দলিল সৃষ্টি করার সময় যে যিনি গ্রহণ করেন তার কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব, যে তিনি এক খণ্ড জমি ক্রয় করতেছেন, দাতার দলিলের সাথে তার সম্পৃক্ত রেখে সবকিছু সামঞ্জস্য রেখে, যাতে করে দলিলের কোনো রূপ পরিবর্তন না হয়, সত্যের কোনো ঘাটতি না হয়, কম বেশি না হয়, এইগুলির দিকে ঠিক রেখে দলিলের তফসিলে যা যা থাকা প্রয়োজন, দাতার দলিলে যা যা আছে সেইগুলি দেখে আপনার সুন্দর করে একটি দলিল সম্পন্ন করা। এটি যদি করা হয় তাহলে কিন্তু আর এই দলিলের ভুল ত্রুটি হয় না। যদি কোনো ব্যক্তি নিরক্ষর হয়ে থাকে, লেখাপড়া কম জানে, তিনি বোঝেন না, তাহলে তার উচিত একজন বিজ্ঞ ব্যক্তিকে নিয়ে যায় এই খসড়া, যখন দলিল লেখক খসড়া দেয় তখন সেটি সুন্দরভাবে পড়ে বায়া দলিলের সাথে মিলে তারপরে দলিলটি ওকে করা। এইভাবে যদি করেন তাহলে কিন্তু আর সমস্যা হয় না। প্রিয় ভিউয়ার্স, যারা প্রশ্ন করেছিলেন যে ভ্রম সংশোধন মামলা করা যাচ্ছে না, তাহলে তারা কি করবেন? ভ্রম সংশোধন মামলা যদি আপনারা করতে না পারেন, সময় যদি পার হয়ে যায়, 3 বছরের বেশি হয়ে যায়, তাহলে আপনারা ঘোষণামূলক মামলা দিয়ে আদালতের যে ডিগ্রি পাবেন সেটি হবে আপনাদের জন্য একটি দলিল। সেই দলিল দিয়ে আপনারা সাব রেজিস্ট্রার অফিস থেকে যে দলিল সেটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার এই ভিডিওটি আরো অনেককে দেখার সুযোগ করে দিবে, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।